ইস্টবেঙ্গল নাটক সিনেমা ফারাক। তো আমি গতকাল রাত্রে শুতে যাওয়ার আগে ইস্টবেঙ্গল প্রাইড অ্যান্ড চক্রব্যূহ বলে একটা অডিও প্রকাশ করেছিলাম, যেখানে আমি বলেছিলাম যে কীভাবে আমাদের বাংলার সমস্ত যারা স্পোর্টস জার্নালিস্ট আছে, প্রায় যাদেরকে আমরা দেখি রোজ, বাংলার যারা সার্টিফাইড কোচেস যাদেরকে আমরা রোজ দেখি, এর মধ্যে এক্সেপশন থাকতেই পারে, তারা ফুটবলটাই বোঝে না। তো সেইটার পর আমার এক সতীর্থ ইস্টবেঙ্গল ফ্যান, যিনি ইউএসএতে থাকেন, তিনি আমার চ্যাট ফোরামে একটা সুন্দর একটা সিরিজ অফ টুইট করেছেন, সেটা আমি শেয়ারও করেছি সেখানে। আরও একটা বিষয় এই প্রসঙ্গেই, যেহেতু আমার পূর্বের অডিওতে কিছু নাটক সিনেমা নিয়ে আলোচনা করেছিলাম, তো একটা ফারাকও রয়েছে, সেটা জেনে রাখা দরকার। সেটা ফুটবল সংক্রান্তই অবশ্য। তার পূর্বে বলি, আমার আগের অডিওতে দেখলাম একজন কমেন্ট করেছেন যে আপনি বিদেশে থাকেন, আপনার ইংরেজিটা একটু ভালো হওয়া দরকার। প্রাইড মানে মহিলা সিংহীর দল, পুরুষদেরকে কোলিশন বলে। তো এদেরকে প্রাইড কোলিশন যাই বলুক, এদেরকে পোতপাকা বাঙালি বলে বা ডেপো বাঙালি বলে। মানে মহাভারতে একটা গল্প ছিল, যখন শিক্ষানবিশ ছিল অর্জুন বা এসব সহদেব, তখন একদিন দ্রোণাচার্য যে ওদের ডেকেছিল, ডেকে একটা গাছে একটা মাছ ঝুলিয়ে রেখেছিল, বলেছিল তোমরা কি দেখছো? তো কেউ গাছের ফল দেখছে, কেউ পাতা দেখছে, কেউ ডাল দেখছে। তো অর্জুন বলেছিল আমি মাছের চোখটা দেখছি, মানে বলেছিল যে তোমরা মাছের চোখটাকে লক্ষ্য করে আহ, তীর মারবে। তারপর বলেছিল যে আচ্ছা, এক এক করে জিজ্ঞেস করেছি তোমরা কি দেখছো। তো আমার ওই গোটা প্রায় 14 মিনিট, আমি এতটা সময় ব্যয় করি না, কারণ আপনাদের কারো কারো হয়তো সময় আছে, আমার অতটাও সময় নেই। তো বলেছো কী দেখছো? তো একমাত্র অর্জুন বলেছিল আমি মাছের চোখ দেখছি। কেউ গাছ দেখছে, কেউ আকাশ দেখছে, কেউ পাখি উড়ে যাচ্ছে। তো এত বড় একটা যে একটা 14 মিনিটের একটা অডিও বার্তা, সেখানে ওই প্রাইড কোলিশন এই ব্যাপারটাই এক ডেপো বাঙালি বা পেছন পাকা বা পোত পাকা বাঙালির কর্ণের কান পেনিট্রেট করে ঢুকে গেল। প্রথমত আমি যে দেশে থাকি সেই দেশটা ইংরাজি ভাষার দেশ নয়। আর ইংরাজি ভাষার দেশ হলেও আমি তো আর জুলজিস্ট নই, আমি জানতামও না। আমার পক্ষে সমস্ত কিছু জানার প্রয়োজন নেই, কিন্তু এখানে আলোচনাটা তো ওই বিষয়ই ছিল না, তাই না? তো আপনি গোটা 14 মিনিট থেকে ওইটাই আপনার প্রাপ্তি ঘটল। আপনি গেলেন, গরুর কাছে গেলেন, গরুর দুধটাও দোয়ালেন না, গরুর গোবরটা মূত্রটা নিয়ে চলে এলেন। মানে আপনি গোবরটাও আনলেন না, গোবরটা আনলে তো আপনি না ঘুঁটে বানিয়ে রান্না করতে পারবেন, আপনি মূত্রটা নিয়ে চলে এলেন। তো আপনাকে এইটা অন্তত জানতে হবে কোথা থেকে আপনাকে কী গ্রহণটা করতে হবে। আর ওই বাচ্চাদের মতো আমি জানি স্যার, আমি জানি স্যার, কুইজ কন্টেস্ট টাইপ কিছু নলেজ নিয়ে, সেই নলেজটা কোনো কাজের নয়। যে কোচদেরই দেখুন, কোচরা যে এত নলেজ নিয়ে এসছে, সেই নলেজটা কোথাও প্রয়োগ করতে পারছে না। বাঙালি যত কোচ, আমি শুধু বাঙালি এই জন্য বলছি যে তাদের দেখছি, তার মানে এই না যে অবাঙালি যত কোচ আছে তারা সবাই তুখোর। তারা হয়তো এরকম, তাদের এত কথা বলতে দেখি না, শুনি না, তাই তাদের নিয়ে বলতে পারছি না। যাদের জানি, দেখি, রোজ দেখছি, তাদের নিয়ে তাই বলছি। হয়তো দেখব সবাই এরকম, এবং সেই সম্ভাবনাটাই সমূহ। কেননা এমন তো হতে পারে না যে বাংলার সমস্ত কোচ খাজা, প্র্যাকটিক্যাল নলেজ নেই, আর আশপাশের সমস্ত কোচ, অন্য রাজ্যের কোচ ভালো। সেই সম্ভাবনা খুবই কম, প্রবাবিলিটি কম। এবার আসছে যাক নাটক সিনেমা নিয়ে কেন বলছিলাম, কেননা আমার ওই আগের অডিওর পরে যে একজন ব্যাখ্যা করেছেন যে একটা সিস্টেম তৈরি করার চেষ্টা করছে যেখানে ইন্ডিভিজুয়াল ডিপেন্ডেন্ট নয়। আবার ইন্ডিভিজুয়াল ডিপেন্ডেন্স তো অবশ্যই রয়েছে, সেটা উনি বলেছেন, সেটা সঠিক কথাই। তো এই প্রসঙ্গে দেখুন, নাটকের ক্ষেত্রে ফুটবলটা একটা নাটকের মতন, সিনেমার মতন নয়। সিনেমার মতন নয় কেন বলছি, নাটকের মতো কেন সেটা বলছি। একটা নাটক করতে হয়, তখন নাটকে আপনি যতই বড় বড় এই হালদার সেই হালদারকে ঢুকিয়ে দিন না কেন, পয়সা দিয়ে ঢুকিয়ে দিন আপনার নাটকে, আপনি যদি নাটকের স্ক্রিপ্টটা এবং ডাইরেকশন আপনার ঠিকঠাক না হয়, তাহলে যতই হালদার থাকুক, নাম করা শিল্পীদের আপনি নিয়ে আসুন, আপনার নাটকটা দাঁড়াবে না। আপনাকে, আপনার স্ক্রিপ্ট খুব ভালো হওয়া দরকার, ডাইরেকশন ভালো হওয়া দরকার, ইন্ডিভিজুয়ালস মোটামুটি আপনাকে হতে হবে।
আপনি ধরে বেঁধে ধরুন কোনো একটা বাচ্চা ছেলে বাচ্চা মেয়েকে ধরে আনলেন, তাকে দিয়ে ওই একটা ছোট্ট একটা 30 সেকেন্ডে একটা রোল করাতে পারেন, কিন্তু তাকে যদি ধরুন তার ওই স্টেজ প্রেজেন্স, ধরুন 2 ঘন্টার নাটকে একটা ব্যক্তির ওখানে স্টেজে 20 মিনিটের পারফরমেন্স আছে মিলিয়ে, 1 মিনিট 2 মিনিট এরকম করে টোটাল সামেশন ধরুন 20 মিনিট আছে। তো তার পক্ষে কিন্তু আহ, নাটকটা নামানো সম্ভব নয় বা অভিনয়টা করা সম্ভব নয় যদি না সে প্রশিক্ষিত হয়। কেননা নাটক যখন শুরু হয়ে যায় সে তখন না ডাইরেক্টরের কিছু করার থাকে না। তো রিহার্স করে 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 ডাইরেক্টর দেখবে যে একে দিয়ে চালানো যাবে কিনা, মানে 20 মিনিটে নিজে নিজে মঞ্চে অভিনয়টা করতে পারবে কিনা, কেননা সেখানে ডাইরেক্টরের কোনো কাজ নেই। এবার সিনেমার ক্ষেত্রে অনেকটা অনেক সহজ, কেননা সিনেমাটা লাইভ হয় না, সিনেমার ডাইরেক্টর লাইভ হয় না। এই প্রসঙ্গে আমি সত্যজিৎ রায়ের কথাই বলি। সত্যজিৎ রায় নিজেই যেটা বলেছেন, নিজের কণ্ঠেই বলেছেন উনি কীভাবে চয়ন করতেন বা সিলেক্ট করতেন অ্যাক্টারদের। এখানে অ্যাক্টার মানে আমি কোলিশন প্রাইড দুটোই বলছি, হ্যাঁ, আলাদা করে অ্যাক্টার অ্যাক্ট্রেস বলছি না, পেছন পাকা কিছু বাঙালির জন্য। তো উনি যেভাবে করতেন ওনার কাছে দুরকম কনসেপ্ট ছিল। এক হচ্ছে মূলত দুরকম, এক হচ্ছে নন অ্যাক্টার, এক হচ্ছে অ্যাক্টার। অ্যাক্টারের মধ্যেও আরও ন্যূনতম দুটো ভাগ ছিল। নন অ্যাক্টার মানে আপনার পথের পাঁচালী তো অনেককেই দেখে থাকবেন যারা কিন্তু নন অ্যাক্টার, মানে তারা প্রশিক্ষিত অ্যাক্টার নয়, হয়তো ছোটোবেলায় তো অভিনয় করেছে হয়তো স্কুল কলেজে, কিন্তু সেই অর্থে তারা পরবর্তী জীবনে অভিনয়টা করেনি। তো নন অ্যাক্টারদেরকে সত্যিটা তুলে আনতেন এবং তারপর উনি যেটা করতেন, উনি তাদের কিন্তু খুব ডাইরেক্ট করতেন, মানে প্রত্যেকটা মুভমেন্ট তাদের ডাইরেক্ট করতেন। হাত তুললো, হাত তুললো, চাউনি ঘোরালো, মুখ নিচু করলো, বাঁ দিকে তাকালো, ডান দিকে তাকালো, মানে প্রত্যেকটা স্টেপ, মানে একটা অ্যাক্টারের বডির প্রত্যেকটা পার্টের প্রত্যেকটা মুভমেন্ট ডাইরেক্ট করতো। তো আপনারা তো সেটা বুঝতেন না বা যারা দর্শক বোঝে না, কিন্তু উনি প্রত্যেকটা স্টেপ মানে প্রত্যেকটা মোমেন্ট প্রত্যেকটা মুভমেন্ট ডাইরেক্ট করতেন এবং তারা সেটা করতে পারতো। মানে নন অ্যাক্টার মানেই যে সবাই করতে পারবে তার কোনো মানে নেই, নন অ্যাক্টারও একটা মিনিমাম একটা ইন্টেলিজেন্স দরকার। তো তাই দিয়ে উনি সেটা করিয়ে নিতেন। এবার অ্যাক্টারদের মধ্যে দু রকম অ্যাক্টার ছিল। এক হচ্ছে অ্যাক্টার মানে অ্যাক্টার মানে ভালো অ্যাক্টার, মানে এক হচ্ছে অ্যাক্টার যারা খুব নিউট্রাল, মানে তারা যে কোনো চরিত্রে মোল্ড করে যেতে পারতো। যেমন সৌমিত্র চ্যাটার্জি ছিলেন, উত্তম কুমার অনেকটা ছিলেন ভালো অ্যাক্টর, উত্তম কুমার সম্পর্কে খুব উচ্চ ধারণা ছিল সত্যিটার। আরেক ছিলেন যারা খুব ভালো অ্যাক্টর কিন্তু তাদের অ্যাক্টিংয়ে কিছু ম্যানারিজম ছিল, যেমন রবি ঘোষ, তারপর আপনার সঞ্জীব কুমার, সঞ্জীব কুমার মানে দিল্লির দিল্লি বলছি, বলিউডের অ্যাক্টর, হিন্দি সিনেমার অ্যাক্টর। তো উনি যখন ওই সঞ্জীব কুমার টাইপ চরিত্রের হয়ে কাজ করতেন তখন ওই চরিত্রের কিছু ম্যানারিজম, যেগুলো ইনহেরেন্ট ম্যানারিজম, সেগুলো মাথায় রেখে কিন্তু ওনার স্ক্রিপ্টটা লিখতেন। মানে এমন নয় উনি আগে স্ক্রিপ্ট লিখে তারপর চরিত্র মানে অ্যাক্টার সিলেক্ট করতেন, দুটোই হতো। প্রথমে তো আপনার একটা স্ট্রাকচার করে নিতেন চরিত্রে, তারপর ধরুন সিলেক্ট করলো সঞ্জীব কুমারকে, হ্যাঁ, তারপর সঞ্জীব কুমারের অনুযায়ী উনি কিন্তু ফাইনাল যে স্ক্রিপ্টটা, যে ডায়ালগটা কোথায় ব্রেক করতে হবে, ওয়ার্ড ফোয়ার্ড এগুলো করে নিতেন যাতে সঞ্জীব কুমারদের অসুবিধা নেই। এবং তারপরেও উনি কিন্তু একটুখানি কন্ট্রোলে রাখতেন। উনি যেমন সত্যরঞ্জ কি খিলাড়ির শুটিংয়ের গল্পে পড়েছি যে সঞ্জীব কুমারের বেলায় উনি কিন্তু খুব স্ট্রিক্ট থাকতেন। সাইদ জাফরি কারণ একটা লিবার্টি দিতেন, সাইদ জাফরি যেহেতু খুবই প্রশিক্ষিত এবং ওনার মধ্যে ম্যানারিজমটা সেই অর্থে ছিল না। আর হচ্ছে যারা ভালো অ্যাক্টার তাদেরকে তাদের জন্য স্ক্রিপ্ট লিখতেন বা অনেক সময় তাদেরকে লিবার্টি দিয়ে দিতেন। লিবার্টি তখনই দিতেন যখন দেখতেন যে এর সেই ক্ষমতাটা আছে, মানে স্ক্রিপ্ট ছাড়িয়ে বেরিয়ে যাবে না। তো যাকে অত বিশদে গেলাম না, কথা হচ্ছে যে আপনার ক্ষেত্রে মানে ফুটবলের ক্ষেত্রে অনেকটা ফুটবলের ক্ষেত্রে না নাটকের মতো, সেখানে একটা ডিরেক্টর যতই ভালো, খাবাস যতই ভালো হোক, হাবাস কিন্তু এখানে সিনেমার ওই সুবিধাটা পাচ্ছে না যে নন অ্যাক্টারদেরকে নামিয়ে দেবে। আপনি বলতেই পারেন না যে আলেহান্দ্রোর উদাহরণটাই বলুন, ধরুন একজন গতকালই বললেন যে আলেহান্দ্রো তো জবি জাস্টিনকে দাঁড় করিয়ে দিয়েছিল 20 দিনের মধ্যে, তাহলে জেসিনকে কেন পারবে না হাবাস? হাবাস এই জন্যই পারবে না যে আলেহান্দ্রো কিন্তু পারেনি। ভুলে গেছেন হয়তো দ্বিতীয় মরশুমে একটা রোনাল্ডো বলে একটা ছেলে এসেছিল,
যেহেতু জবি জাস্টিন এটিকেতে চলে গিয়েছিল। রোনাল্ডোকে আলেহান্দ্রো কিছু করতে পারেনি। তো ভালো কোচ সে যে সিনিয়র লেভেলের ক্ষেত্রে বলছি, সিনিয়র লেভেলে ভালো কোচ সেই যে ঠিকঠাক প্লেয়ারকে সিলেক্ট করবে এবং তাকে আপস্কেল করতে পারবে। কিন্তু সিনিয়র লেভেলে আপনি যদি রোনাল্ডো টাইপ প্লেয়ার দিয়ে দেন, সেখানে কিন্তু আলেহান্দ্রো ফেল করবে, হাবাসও ফেল করবে। জুনিয়র লেভেলে গল্পটা অন্য, একদম জুনিয়র লেভেলে আপনি গাধাকে পিটিয়ে ঘোড়া করে দিতে পারেন। জুনিয়র লেভেল কেন, সেখানে ওই ট্যালেন্টের ব্যাপারটা নেই, মানে মোটামুটি একটা চলনসই ঘোড়া করে দিতে পারেন। কিন্তু সিনিয়র লেভেলে একটা রেস্ট্রিকশন থাকছে, যেমন নাটকের ডিরেক্টরের কাছে একটা রেস্ট্রিকশন থাকছে যে যতই নন অ্যাক্টর হোক, তাকে যদি না সে রিহার্সাল সেশনসে মোটামুটি দাঁড় করিয়ে দিতে পারে, বা সেই ছাত্রের বা অ্যাক্টারের সেই ক্ষমতা থাকে বা নন অ্যাক্টারের সেই ক্ষমতা থাকে, ডিরেক্টর কিছু করতে পারবে না, তাকে নিয়ে এগোতে পারবে না, যেটা সিনেমার ক্ষেত্রে সম্ভব। তো এইটুকুই বলার ছিল, এইটুকু বলেই শেষ করি। আর চল, ভালো থাকবেন।